টপিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা তাপ সঞ্চালন এই বিষয়টা নিয়ে কথা বলছি, যে তাপ সঞ্চালন কি না, যে পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তার নাম তাপ সঞ্চালন, অর্থাৎ ট্রান্সফার অফ হিট। এবার এই তাপ সঞ্চালন তিনটে পদ্ধতিতে হয়, এটা আমরা সবাই কম বেশি জানি। তাপ সঞ্চালনের পদ্ধতিগুলো কি কি না, তিনটে পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে পরিবহন পদ্ধতি। এই পদ্ধতিতে কি হয়, আসলে পদার্থের অণুগুলোর কোনো সঞ্চালন হয় না, শুধু কম্পনের ফলে এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ ছড়িয়ে পড়ে। এই প্রসেসকে আমরা বলছি কন্ডাকশন। কন্ডাকশন প্রসেসটার স্কিম সহজভাবে এভাবে দেখানো যেতে পারে যে, ধরা যাক এটা একটা যে কোনো ধাতব দণ্ড রয়েছে, এর একটা অংশ, ধরা যাক এই ধাতব দণ্ডটা, এর একটা অংশে যদি আমরা একটা বার্নারের সাহায্যে উত্তপ্ত করি, সাধারণভাবে এই অংশটা প্রথমে উত্তপ্ত হবে এবং এখানে থাকা অণুগুলো কম্পিত হতে শুরু করবে। এই যে ভাইব্রেশন বা কম্পন, এই ভাইব্রেশনটাই এর মধ্যে দিয়ে ক্রমশ ছড়িয়ে পড়বে এবং দূরবর্তী অংশে তাপ সঞ্চালিত হবে। কিন্তু অণুগুলোর কোনো স্থানান্তর ঘটে না, মানে এখানে কোনো মাস মুভমেন্ট নেই, কোনো ভর এক অংশ থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয় না, শুধু কম্পনটা ছড়াচ্ছে। এই পদ্ধতি হচ্ছে পরিবহন। এবং পরিবহন পদ্ধতির কথা বললেই সুপরিবাহী এবং কুপরিবাহী পদার্থের কথা চলে আসে। সুপরিবাহী পদার্থের সাধারণ উদাহরণ কি না, আমরা জানি ধাতুগুলো ভালো তাপের সুপরিবাহী, আর অধাতুর মধ্যে হীরক হচ্ছে তাপের খুব ভালো সুপরিবাহী। আর কুপরিবাহী পদার্থের মধ্যে সাধারণ উদাহরণ হচ্ছে অধাতু, যেগুলো সাধারণত তাপের কুপরিবাহী। কাঁচ, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী। এখানে আদর্শ গ্যাসকে তাপের আদর্শ কুপরিবাহী বলে ধরা হয়, অর্থাৎ গ্যাসগুলো সাধারণভাবে তাপের কুপরিবাহী হয়, কারণ গ্যাসের অণুগুলো সঞ্চালিত হয়ে যাবে, গ্যাসের মধ্যে অণু সরবে না, কম্পনটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়বে, এটা হতেই পারে না। সুতরাং গ্যাস মাত্রেই তাপের কুপরিবাহী। এবার তাপের সুপরিবাহী না কুপরিবাহী এই সম্বন্ধে এই পয়েন্টের উপর বেশ কিছু প্রশ্ন আসে। যেমন ধরো একটা প্রশ্ন, পাখিরা শীতকালে লোম ফোলায় কেন? এখান থেকে তার উত্তর দেওয়া যেতে পারে। বা পালক ফুলিয়ে বসে থাকে কেন? ওই পালক ফোলালে পাখির যে পালক, তার স্তরের মধ্যে বাতাস আবদ্ধ হয়ে থাকে। বাতাস তো একটা গ্যাস, তাই তাপের কুপরিবাহী, তাই ঠান্ডা লাগে না। তারপরে এই যে একটা মোটা জামা, একটা মোটা জামা তার চেয়ে দুটি পাতলা জামা যদি আমরা গায়ে দিই, সেক্ষেত্রে বেশি গরম লাগে। একই কারণ, দুটি পাতলা জামা বেশি গরম করে, কারণ ওই পাতলা জামা দুটো স্তরের মধ্যে বাতাস আবদ্ধ থাকে। পশমের জামা বেশি গরম হয় কেন? ওই পশমের স্তরের মধ্যে বাতাস আবদ্ধ থাকে। পশমের জামা বেশি গরম কেন? এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো সবই তাপের পরিবহনের উপর জিজ্ঞেস করা হচ্ছে। তাপের পরিবহনকে কাজে লাগিয়ে কাঁচ আর হীরক একই আকৃতির হলেও পার্থক্য করা যায়। রৌদ্রে রেখে দিলে একটা কাঁচ বেশি গরম হবে। এই কাঁচের, ধরা যাক একটা কাঁচের স্ল্যাব, এটা রৌদ্রে রেখে দেওয়া হলো, এর উপরে কিছুক্ষণ রোদ পড়তে দেওয়া হলো, খানিকক্ষণ পরে দেখা যাবে কাঁচের স্ল্যাবের উপরের অংশটা গরম হয়েছে, কিন্তু কাঁচ তাপের কুপরিবাহী বলে নিচের অংশটা অতটা গরম হয়নি, ঠান্ডা রয়েছে, হাত দিলে দেখা যাবে। কিন্তু কাঁচ, স্যার ফার্স্ট কোশ্চেন অ্যানসারটা একবার বলবেন, পাখিরা লোম ফোলায় কেন? হ্যাঁ, পাখিরা পালক ফোলায় কারণ ওই পালক ফোলালে পালকগুলোর মাঝখানে বায়ু আবদ্ধ হয়ে যায়। এই বাতাস আবদ্ধ থাকার ফলে, বাতাস তো গ্যাস, তাই তাপের কুপরিবাহী, ফলে দেহে গরমটা বাইরে বেরোয় না, বা বাইরের শীত যে ঠান্ডা, সেই ঠান্ডাটা ওদের দেহে আসতে পারে না, তাই দেহটা গরম থাকে। আমরা ঠান্ডা অনুভব করি, দেহ থেকে তাপটা বেরিয়ে যায়। পাখিদের পালক আছে, পালক ফুলিয়ে দেহের তাপটা পরিবাহিত হতে দেয় না, প্রকৃতিতে বাইরে বেরোতে দেয় না। বাতাস তাপের কুপরিবাহী বলেই এটা হচ্ছে। এর আরো একটা জিনিস আছে, এই ঝাড়খণ্ড, তারপরে বিহার ইত্যাদি অঞ্চলে কেউ যদি বেড়াতে যাও, ওখানে তো অনেক বেশি গরম পড়ে, মানে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কথা বলছি, বাঁকুড়ারও কোনো কোনো জায়গায় দেখা যাবে। ওখানে আমাদের
এদিকে যেমন কাঁচা বাড়িতে টালি ব্যবহার করে, চ্যাপ্টা টালি, ওরা গোল গোল টালি ব্যবহার করে, ইন্টারলকিং টালি। আমাদের মতো ওদের টালিগুলো চ্যাপ্টা না, ওরা অর্ধগোলক আকারের টালি ব্যবহার করে। দুটো অর্ধগোলক আকৃতির টালি পরপর বসিয়ে দিলে মাঝখানে যে বাতাস থাকলো, সেই বাতাস থাকার ফলে ওই ওখানে মানে ওরা বাইরের গরমটা অনেক কম লাগে। গ্রীষ্মকালে তো ওখানে লু হয়, প্রচন্ড গরম, ঘরের ভেতর তুলনামূলক ঠান্ডা। অর্ধবৃত্তাকার টালি ব্যবহার করে। কেউ ওদিকে বেড়াতে গেলে এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবে। এমনি ট্রেনে গেলেও দেখা যায়, খেয়াল করলে ট্রেন যখন ওই ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে যায় না, ইউপি টিউপির দিকে গেলেও, ঝাড়খণ্ড হয়তো যেতেই হবে আমাদের, যখন কোডারমা এইসব জায়গা ক্রস করে বা হাজারিবাগটাকে সাইডে যায় কি গয়ার সাইডে যায়, লাইনের দুধারে ওরকম অনেক বাড়ি দেখতে পাওয়া যায়। তাহলে কাঁচ একদিক গরম একদিক ঠান্ডা হবে, কারণ সেটা তাপের পরিবাহী। কিন্তু একটা হীরক টুকরো যদি রোদে কিছুক্ষণ ধরে রাখা যায়, তার দুদিকে সমান পরিমাণে গরম হয়ে উঠবে, এদিকটাও গরম হবে এদিকটাও গরম হবে। কারণ কি, এটা তাপের সুপরিবাহী। তাই তাপ সঞ্চালনের দ্বিতীয় প্রক্রিয়াটা কি? দ্বিতীয় প্রক্রিয়া হচ্ছে পরিচলন। প্রথম প্রক্রিয়া পরিবহন হলো, দ্বিতীয় প্রক্রিয়ার নাম হচ্ছে পরিচলন। পরিচলনের অপর নাম হচ্ছে কনভেকশন। প্রকৃতিতে বায়ু প্রবাহ সৃষ্টির প্রধান কারণই হচ্ছে এই পরিচলন স্রোত। সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহ, এই দুটো জিনিস সৃষ্টির প্রধান কারণ হচ্ছে এই তাপের পার্থক্যের ফলে উৎপন্ন পরিচলন স্রোত। পরিচলনের ফলে কি হয় তা মনে রাখতে হবে। পরিচলনের ফলে মাস মুভমেন্ট ঘটে, মানে পদার্থের গরম অণু ঠান্ডা অণুর দিকে সঞ্চালিত হয়, ফলে এক্ষেত্রে মাস মুভমেন্ট হয়, পরিবহনের মতো নয়। সাধারণভাবে যে পরীক্ষাটা দিয়ে দেখানো যায় পরিচলন, সেটা হচ্ছে এক পাত্র ধরো জল নেওয়া হলো, যেটা করা হয় এই পরীক্ষাটা, পাত্রের মধ্যে ধরো জল আছে, এবার এই পাত্রে যদি কিছু কাঠের গুঁড়ো ফেলে দেওয়া হয়, তো জলটাকে যখন গরম করা হবে বার্নারের সাহায্যে, দেখা যাবে কাঠের গুঁড়োর মধ্যে একটা আপ ডাউন মোশন তৈরি হচ্ছে। কাঠের গুঁড়োগুলো এরকম এরকম পথ দিয়ে উপরে উঠবে বা নিচে নামবে, এরকম উঠবে বা নিচে নামবে, একটা চক্রাকার পথে ঘুরতে থাকবে কাঠের গুঁড়ো। এই ধরনের স্রোতকে আমরা বলি পরিচলন স্রোত। কাঠের গুঁড়োগুলোর মধ্যে এই পরিচলন স্রোত দেখতে পাওয়া যাবে। তো পৃথিবীর বাতাসের মধ্যেও এরকম দেখতে পাওয়া যায়। এই পরিচলন স্রোতই বায়ু প্রবাহ এবং সমুদ্র স্রোত তৈরির জন্য প্রধান দায়ী। পরিচালনের সময় সবসময় কি হয়, এই তরলটা এরকম পরিচালন স্রোত হচ্ছে কেন? কারণ নিচের প্রান্ত বেশি গরম হয়ে উঠছে। গরম জিনিস হালকা হয় তাই উপরে ওঠে, গরম তরল হালকা হয় তাই উপরে ওঠে। আর উপরের তরল ভারী আর ঠান্ডা আছে, ঠান্ডা জিনিস ভারী হয়, ভারী প্লাস ঠান্ডা, তাই উপরের তরলটা নিচে নেমে আসছে। এই হচ্ছে সাধারণ হিসেব। পরিচালনের ফলে উপর নিচে উল্লম্ব ভাবে অভিকর্ষের বিরুদ্ধে একটা স্রোত তৈরি হতে পারে। পরিচালন স্রোতের ওপর কমন যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, 1 নম্বর হচ্ছে ভেন্টিলেটর কেন থাকে বাড়িতে? ভেন্টিলেটর বা ঘুলঘুলি থাকার কারণ এই পরিচালন স্রোত। আমরা যে নিঃশ্বাস ত্যাগ করি তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যদিও কার্বন ডাই অক্সাইড বায়ুর চেয়ে ভারী, কিন্তু আমাদের নাক থেকে নিঃসৃত কার্বন ডাই অক্সাইডের উষ্ণতা বাতাসের চেয়ে সাধারণত বেশি হয়। কার্বন ডাই অক্সাইডটা গরম, সেটা হালকা তাই উপরে উঠে যায়। তো ঘুলঘুলের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইডটা বাইরে বেরিয়ে যাবে আর জানলা দরজা দিয়ে অক্সিজেন প্রবেশ করবে, এরকম একটা ধারণা থেকে ঘরে ঘুলঘুলি করা হয়। অর্থাৎ আমরা যদি একটা ঘরের স্কিম দেখি এরকম ভাবে, ঘরের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড আছে সেটা গিয়ে এই উপরে এইসব জায়গা থেকে ভেন্টিলেটরের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে যাবে, এই জায়গাতে প্রোভাইড করা ভেন্টিলেটর। আর বাইরে যে জানলা দরজা আছে সেই জানলা দরজা দিয়ে তখন অক্সিজেন পূর্ণ বাতাস ভেতরে প্রবেশ করবে। শুধু অক্সিজেন লিখেছি, আসলে অক্সিজেন নাইট্রোজেন মানে বাতাস ভিতরে প্রবেশ করবে। এইভাবে একটা পরিচালন স্রোত তৈরি হবে ঘরের মধ্যে। ঘুলঘুলিটা না থাকলে পরিচালন স্রোত বাধা পাবে, ফলে ঘরে বায়ু চলাচল ভালো হবে না। পরিচালন স্রোতের আর একটা কমন উদাহরণ হচ্ছে, কিছু পাখি আছে যারা এই পরিচালন স্রোতকে কাজে লাগাতে পারে, যাদের বলে সোরিং বার্ডস। সোরিং বার্ড বলে। সোরিং বার্ডটা কি করে না, এরা পরিচালন স্রোত কাজে লাগিয়ে আকাশে ভেসে থাকতে পারে, এরা গ্লাইডিং করতে পারে পরিচালন স্রোতকে কাজে লাগিয়ে। পাখা মেলে দেয়, হঠাৎ ধরে এটা ধরো একটা পাখিটা তার দুদিকে লম্বা ডানা এরকম দুদিকে মেলে দিল, দিয়ে বাতাসে সৃষ্ট পরিচালন স্রোতে এরা ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এর সাধারণ উদাহরণ হচ্ছে বাজ পাখি, তারপরে ঈগল,
তারপরে সামুদ্রিক পাখিদের মধ্যে অ্যালবাট্রস। এই পরিচলন স্রোত কাজে লাগাবার জন্য এদের ডানা খুব চওড়া হয়, ওয়াইড উইং থাকে। সাধারণ পাখিদের চেয়ে এদের ডানা খুবই চওড়া হয়, এরা এটা করতে পারে। তারপরে চিল, এরা এরকম ভাবে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ পর্যন্ত বাতাসে ভেসে থাকে, এদের পরিশ্রম করতে হয় না, বেশি হয় না। তাহলে এগুলো সব হচ্ছে পরিচলন স্রোতকে কাজে লাগিয়ে গঠিত হয়। অনেক সময় মেরু অঞ্চলে অত্যন্ত তীব্র এক ধরনের পরিচলন স্রোত তৈরি হয়, সেটা প্রচন্ড ঠান্ডা এবং সেটা যেখানে যেখানে যায় সেখানে ভয়াবহ তুষারপাত এবং ঝড় বৃষ্টি হয়, ওকে বলে পোলার ভর্টেক্স। এটা যেহেতু প্রচন্ড ঠান্ডা আর ভারী, তাহলে যেখানে যায় সেখান থেকে গরম বাতাসকে দূরে সরিয়ে দেয়, মাটির কাছাকাছি এই নিজেই নেমে আসে। পোলার ভর্টেক্স হচ্ছে মেরুতে তৈরি ঘূর্ণিঝড়। প্রতি বছর চীন, মঙ্গোলিয়া এইসব দেশে সাইবেরিয়া থেকে আসা পোলার ভর্টেক্স এর প্রভাবে শীতকালে কখনো কখনো ভয়ানক তুষারপাত হয়ে বহু মানুষের মৃত্যু ঘটে এবং লাইফ বিপর্যস্ত হয়। আমেরিকাতেও একই ব্যাপার ঘটে। আমেরিকার উত্তরে যে কানাডা, কানাডা থেকে তৈরি হওয়া, মানে তার উত্তরে গ্রিনল্যান্ড থেকে তৈরি হওয়া পোলার ভর্টেক্স কানাডা পেরিয়ে এই কয়েক বছর আগে একবার আমেরিকার একেবারে মাঝামাঝি জায়গা পর্যন্ত চলে এসেছিল। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এসব শহর ওই তুষারপাতে পুরো ঢেকে গেছিল। আমাদের ভারতে হিমালয় এই সাইবেরিয়ান পোলার ভর্টেক্স থেকে আমাদের রক্ষা করে। হিমালয় পর্বত না থাকলে আমরা পশ্চিমবঙ্গ বেশ কয়েকবার এই পোলার ভর্টেক্স অনুভব করতে পারতাম। হিমালয় এটাকে বাধা দেয়, আড়াআড়ি পথে পড়ছে, উত্তর দক্ষিণ আসার পথে হিমালয় তো পূর্ব পশ্চিমে বিস্তৃত। পোলার ভর্টেক্সটা আমাদের ভারতে কোথাও ওই জন্য আঘাত করতে পারে না। তাহলে এগুলো সব হচ্ছে পরিচলন স্রোতের প্রভাবে ঘটছে। আর তৃতীয় যে তাপ সঞ্চালনের পদ্ধতি, তাপ সঞ্চালনের যে তৃতীয় পদ্ধতি সেটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। বিকিরণ বা রেডিয়েশন, এক্ষেত্রে কি বলা হয়, বিকিরণ বা রেডিয়েশন হচ্ছে অনেক সময় তাপ তরঙ্গের আকারেও প্রবাহিত হতে পারে। কি তরঙ্গ না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। মানে তাপ সঞ্চালনের তিনটে প্রক্রিয়া আমরা পড়ছি, যেহেতু প্রথমে কি বললাম যে তাপ কম্পনের মাধ্যমে ছড়াতে পারে, সেটা হচ্ছে পরিবহন। একটা উত্তপ্ত কণা সেটা যখন গরম থেকে ঠান্ডা অংশে সঞ্চালিত হয়ে তার সঙ্গে তাপকে বয়ে নিয়ে যাবে, সেটা হচ্ছে পরিচলন। আর তাপ অনেক সময় পদার্থ লাগে না, শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে যেতে পারে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সাধারণত মাইক্রোওয়েভ বা মাইক্রো তরঙ্গ, যার তরঙ্গ দৈর্ঘ্য মাইক্রোমিটার রেঞ্জে থাকে বলে ওরকম নাম, এবং ইনফ্রারেড, এই দুই আকারে তাপ তরঙ্গ এক জায়গা থেকে আর এক জায়গায় প্রভাবিত হয়। এর মধ্যে মাইক্রোওয়েভকে কাজে লাগিয়ে দুটো কাজে লাগানো হয়, এর প্রধান প্রধান ব্যবহার। এক হচ্ছে স্যাটেলাইট ব্যবস্থা, স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটকম যাকে বলে। স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা মাইক্রোওয়েভ ব্যবহার হয়। এছাড়া রান্নার কাজে ব্যবহৃত হয়, মাইক্রোওয়েভ ওভেন। আর ইনফ্রারেড সাধারণত দুটো কাজে ব্যবহার হয়। এক হচ্ছে হিট সিকার বলে এক ধরনের মিসাইল হয়, যা যে কোনো জায়গা থেকে ছোড়া হলে একটা নির্দিষ্ট টার্গেটের উষ্ণতার মাত্রা কি সে অনুযায়ী সেখানে গিয়ে আঘাত করে। হিট সিকার মিসাইলে ব্যবহার হয় এই টেকনোলজি, ইনফ্রারেড তরঙ্গ ধরতে পারে। এছাড়া নাইট ভিশন টেকনোলজি পুরোটাই ইনফ্রারেড এর উপর ভিত্তি করে গঠিত, কারণ আমরা মানুষ মাত্রই আমাদের দেহ থেকে ইনফ্রারেড নির্গত হয়। ইনফ্রারেড ক্যামেরা, ইনফ্রারেড বাইনোকুলার, মানে নাইট ভিশন ক্যামেরা বা নাইট ভিশন বাইনোকুলার, এগুলো সবই ইনফ্রারেড তরঙ্গকে ধরতে পারে। ইনফ্যাক্ট এখন অনেক মোবাইল ফোনেও ইনফ্রারেড ডিটেকশন টেকনোলজি ব্যবহার হয়। রাত্রে নাইট মোড অন করতে হয় ছবি তোলার জন্য ক্যামেরায়। নাইট মোড অন করলে কি হয়, সাধারণ তরঙ্গের আলো কম থাকে, তো লো লাইট কন্ডিশনে শরীর থেকে যে ইনফ্রারেড তরঙ্গ বেরোয় ওই মোবাইল ফোন সেটাকে ডিটেক্ট করতে পারে, ফলে মানুষের পুরো ছবিটা পাওয়া সম্ভব হয়। অনেক সিনেমা টিনেমায় দেখবে যে মানুষের মূর্তিকে এই ধরনের দেখাচ্ছে, যে মাঝখানের অংশটা এরকম লালচে টাইপের আভা দেখাচ্ছে, হ্যাঁ, তার বাইরে খানিকটা অংশ হলুদ, মানে দেয়ালের মধ্যে দিয়ে কেউ একটা ক্যামেরার সাহায্যে মানুষকে দেখছে, এই ধরনের দেখতে লাগছে। ধারের দিকটা হালকা নীল আর তারও বাইরেটা এরকম ডিপ নীল টাইপের লাগছে, মানুষের অবয়বকে এই ধরনের দেখতে দেখায়।
ধরো একটা মানুষের বডি, তাকে এরকম লাগবে, হাত পা গুলো এইরকম ভাবে দেখায়, যে আমি এরকম দেখাতে পারি। এটা হচ্ছে মানুষের, মনে করো ওর একজন দাঁড়িয়ে আছে তো, দেখবে এইরকম ধরনের দেখা যায় অনেক সময়, অনেক মুভি টুভিতে দেখায় যে মানুষকে হয়তো এরকম দেখাচ্ছে একটা ক্যামেরার মধ্যে দিয়ে দেখার ফলে। তাই এরকম দেখালে বুঝতে হবে কি না, ওটা হচ্ছে ওই ইনফ্রারেড ক্যামেরার সাহায্যে দেখছে, তাই এরকম লাগছে। মানুষের দেহের কেন্দ্রীয় অংশের তাপমাত্রা সবচেয়ে বেশি, তাই কেন্দ্রীয় অংশে লাল দেখাচ্ছে, আর যত দেহের প্রান্তে যাবে তাপমাত্রা কম, তো সেখানে নীল দেখায়। তাহলে বিকিরণের ক্ষেত্রে তাপ মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড আকারে পরিবাহিত হয়, এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটা শূন্য মাধ্যমেও বিস্তার লাভ করতে পারে। তাই এই পদ্ধতিতে তাপ যাওয়ার জন্য কোনো মাধ্যমেও দরকার হয় না, শূন্য মাধ্যমেও এই প্রক্রিয়া যেতে পারে। এই যে সূর্যে উৎপন্ন তাপ পৃথিবীতে এসে পৌঁছায় এই বিকিরণ। তাই সূর্যর যে আগত যে তরঙ্গ, তার মধ্যে আলোর সঙ্গে ইনফ্রারেডও মিশে থাকে, যেটা কিনা তাপের অনুভূতি বহন করে। সূর্য রশ্মির মধ্যে অনেক রশ্মি মিশে থাকে দৃশ্যমান আলো ছাড়াও, তার মধ্যে একটা ইনফ্রারেড, তাই সূর্যের আলো গড়ায় পড়লে গরম লাগে। ইনফ্রারেড মাইক্রোওয়েভ এরা দুজনেই তাপের অনুভূতি তৈরি করতে পারে। ঠিক আছে, তো তাপের যে বিকিরণ, এ প্রসঙ্গে দু একটা কথা বলার দরকার। অনেক বস্তু আছে যারা যে তাপ শোষণ করে তার সবটাই বিকিরণ করে দেয়, একটুও তাপ নিজের মধ্যে ধরে রাখে না, যতটা শোষণ করছে সবটাই বিকিরণ, শোষণ আর বিকিরণের মাত্রা সমান সমান। অর্থাৎ যে তাপের ভালো শোষক হবে সে তাপের ভালো বিকিরকও হবে। ভালো শোষক সমান সমান ভালো বিকিরণ, যে তাপ বেশি শোষণ করবে সে তাপ ভালো বিকিরণ করবে। একে বলা হয় কারশফের সূত্র। এর গাণিতিক রূপ আছে, সেটা আমাদের জানার দরকার নেই। কারশফস ল, কারশফের দুটো সূত্র, এক হচ্ছে জলতড়িতের ক্ষেত্রে কারশফের একটা সূত্র, দুটো সূত্র ব্যবহার হয়, কেসিএল কেভিএল। তাপের ক্ষেত্রে কারশফের একটা নিয়ম আছে, ভালো শোষক মাত্রেই ভালো বিকিরক হবে, অর্থাৎ যে পদার্থ তাপ বেশি শোষণ করে সে তাপের তত ভালো বিকিরণও করবে। তাহলে তাপের সর্বোত্তম শোষক হচ্ছে কৃষ্ণ বস্তু বা আইডিয়াল ব্ল্যাক বডি। সুতরাং তাপের সবচেয়ে ভালো বিকিরকও হবে কৃষ্ণ বস্তু, কৃষ্ণ বস্তু বা ব্ল্যাক বডি। এটা কি না, যারা তাপ ভালো শোষণ করে তারাই হচ্ছে কৃষ্ণ বস্তু, সুতরাং এরা তাপের খুব ভালো বিকিরণও করে। মনে রাখা দরকার, বড় বড় নক্ষত্রগুলোকে কিন্তু আদর্শ কৃষ্ণ বস্তু ভাবা যায় এই সংজ্ঞা অনুযায়ী, যদিও নক্ষত্র কালো নয়, কৃষ্ণ বস্তুর সঙ্গে আসলে কালোর সম্পর্ক নেই, ও ওকে যে তাপ দেবে সবটা শোষণ করে নেবে। তারপরে ফেরির কৃষ্ণ বস্তু বলে এক ধরনের কৃষ্ণ বস্তু হয়, যে ভূষকালী তাকে প্রায় কৃষ্ণ বস্তুর পর্যায়ে ফেলা যায়। ঠিক আছে, যে তাপের ভালো শোষক সে তাপের ভালো বিকিরকও বটে। এবার এই তাপের বিকিরণের সঙ্গে উষ্ণতার একটা সম্পর্ক আছে, যেটা প্রকাশ পায় স্টিফানের সূত্র থেকে, স্টিফানস ল বা স্টিফান বোল্টজম্যান ল। স্টিফান এবং বোল্টজম্যান এনারা একটা সূত্র প্রবর্তন করেছিলেন। এরা বললেন যে যে কোনো নক্ষত্র তার বিকিরণের হার তার পৃষ্ঠের উষ্ণতার চতুর্থ ঘাতের সমানুপাতিক। অর্থাৎ ধরা যাক একটা তারা আছে, একটা নক্ষত্র আছে, তো নক্ষত্র পৃষ্ঠের যে উষ্ণতা এটা যদি টি হয়, এবং নক্ষত্র থেকে যে বিকিরণের হার সেটা যদি ই হয়, এমিশন, তাহলে স্টিফান বোল্টজম্যান বলছেন কি না, এই বিকিরণের হার টি টু দ্য পাওয়ার 4 হবে। এবার বিকিরণের হারের উপর কিন্তু কোনো জিনিসের উজ্জ্বলতা নির্ভর করে, যে জিনিস যত বেশি তাপ এবং আলো বিকিরণ করে সে তত বেশি উজ্জ্বল হয়। সুতরাং আমরা বলতে পারি একটা নক্ষত্রের পৃষ্ঠের উষ্ণতার চতুর্থ ঘাতের সঙ্গে নক্ষত্রের উজ্জ্বলতা সমানুপাতিক। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করা যাবে, একটা এক্সাম্পল। ধরা যাক আমাদের সূর্যের চাইতে আর একটা নক্ষত্র তুলনা করা যাক, সূর্য ইস্টু অন্য একটা নক্ষত্র আছে। ধরা যাক এদের যে পৃষ্ঠের উষ্ণতা হচ্ছে 1:2, অর্থাৎ ওই নক্ষত্রের পৃষ্ঠের উষ্ণতা সূর্যের দ্বিগুণ। এটা হচ্ছে ওদের পৃষ্ঠের উষ্ণতার অনুপাত। মনে করছে বলছি সূর্যের ডবল উষ্ণতার একটা নক্ষত্র আছে, হতেই পারে। তাহলে সূর্য আর সেই নক্ষত্রের ঔজ্জ্বল্যের অনুপাত কত হবে? 1 to the power 4 is to 2 to the power 4।
মানে 1:16, এটা হচ্ছে ওদের উজ্জ্বলতার অনুপাত। কেমন? তাহলে একটা সূর্য আর একটা নক্ষত্র, এদের উষ্ণতার অনুপাত যদি 1:2 হয়, উজ্জ্বলতার অনুপাত 1:16। মানে উষ্ণতা সামান্য বাড়লেই উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যায়। এটা বলছি স্টিফান বোলজম্যান। এই হচ্ছে বিকিরণ সম্পর্কিত তথ্য। তো এই যে বিকিরণ, মানে তিনটে পদ্ধতি তাপ বিকিরণ হয়, একটা বস্তু গরম করলেই সেটা যখন ঠান্ডা হয়ে যায়, তার জন্য তিনটে প্রক্রিয়ায় দায়ী থাকে, পরিবহন, পরিচালন, বিকিরণ। এই প্রসঙ্গে বেশি কিছু বলবো না, সংক্ষিপ্ত আকার একটা জিনিসের নাম বলবো। একটা যন্ত্র আবিষ্কার করেন জেমস ডিওয়ার, যাকে আমরা থার্মোফ্লাস্ক বলে জানি। জেমস ডিওয়ার এটা আবিষ্কার করেছিলেন, থার্মোফ্লাস্ক। এখানে কি করা হয় না, এমন এমন উপাদান ব্যবহার করা হয়, এমন ভাবে গঠন করা হয় জিনিসটা, যাতে বিকিরণ, পরিবহন আর পরিচালন তিনটেই বাধা পায়। যেমন থার্মোফ্লাস্কে কোন প্রক্রিয়া বাধা দেওয়ার জন্য কি করা হয়, সেটা লিখবো। প্রক্রিয়া, তাপের সঞ্চালনের প্রক্রিয়া আর বাধা কি সৃষ্টি করা হয়। যেমন ধরো বিকিরণ, একটা জল গরম করে পাত্রে রাখলে তার তো কিছুটা অংশ বিকিরণ হবে। এই বিকিরণ রোধ করার জন্য কি করা হয়, ওর ভেতরে দর্পণ ব্যবহার করা, অর্থাৎ কাঁচের দেয়াল ব্যবহার করা, দুটো কাঁচের দেয়াল, তার মাঝখানের জায়গা ভ্যাকুয়াম রাখা হয়। ভ্যাকুয়াম রাখলে শূন্য স্থানের মধ্যে দিয়ে, পরিচালন বাধা দেওয়ার জন্য, সরি, ওর ভিতরটা মিরর করা হয়, চকচকে করা হয়, পালিশ করা হয়, পলিশড ইনার ওয়াল, বাইরে থেকে বোঝা যাবে না, ভিতরের দেয়াল চকচকে করা হয়। চকচকে করলে কি হবে, ওই তাপটা বারবার প্রতিফলিত হয়ে ভেতরেই থেকে যাবে। বিকীর্ণ তাপ আলোর মতন আচরণ করে, প্রতিফলন, প্রতিসরণ এইসব হয়। পলিশ করা ভেতরের দেয়াল হওয়ার ফলে চকচকে ভেতরের দেয়াল থাকায় বিকিরণটা ওখানে বাধা পায়, বাইরে বেরোতে পারে, বারবার বিকিরণের ভেতরে। পরিবহন বাধা দেওয়ার জন্য ওর মুখ, ওর নিচেটা সবই কুপরিবাহী পদার্থ ব্যবহার করা হয় ওটা বানাতে, যেমন কাঁচ, যেমন রাবার, তারপরে হচ্ছে ফেল্ট, এই জাতীয় পদার্থ ব্যবহার করা হয়। এগুলো সব তাপের কুপরিবাহী। কোনোটা দিয়ে ওর ভিতরটা বানানো হয়, কোনোটা দিয়ে ওর ঢাকনা বানানো হয়, রাবার দিয়ে বা ফেল্ট দিয়ে। আর পরিচালন বন্ধ করার জন্য কি করা হয়, পরিচালনের ফলে যাতে তাপ বেরিয়ে না যায়, দুটো দেয়াল থাকে, টু ওয়াল, আর তার মধ্যে ভ্যাকুয়াম থাকে, মাঝখানটা শূন্যস্থান করা থাকে। শূন্যস্থান মানে কোনো মাধ্যম নেই, তাহলে সেখান দিয়ে পরিচালন পদ্ধতিতে তাপ বেরোতে পারবে না। যেটুকু তাপ ভেতরের কাজ ভেদ করে বাইরে আসার চেষ্টা আসবে, সেটা আবার ভ্যাকুয়াম থাকার পরে পরিচালিত হতে পারে। তাহলে এই তিনটে প্রক্রিয়ার দ্বারাই তাপের পরিবহন, পরিচালন, বিকিরণ বাধা দেওয়ার ফলে ঠান্ডা হতে বহুক্ষণ সময় লাগে। হ্যাঁ, এবারে এই তিনটের কোনোটাই পুরোপুরি আটকানো যায় না, সবই কিছু কিছু চলতে থাকবে, কিন্তু অনেকটা বাধা দেওয়া যাবে। এই গেল তাপের পরিবহন, পরিচালন এবং বিকিরণ, এবং তিনটেকেই একসঙ্গে কাজে লাগানো হয় এরকম একটা যন্ত্র।